ভূমিরূপ, অর্থাৎ কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি। এই যে ভূমিরূপ, এই ভূমিরূপ কিন্তু আমাদের জীবনে একটা বিরাট প্রভাব বিস্তার করে। অর্থাৎ ভূমিরূপের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক কিন্তু খুব নিবিড়। কীরকম নিবিড়? এক এক রকম ভূমিতে কিন্তু মানুষ এক এক রকমভাবে তার জীবনযাত্রা গড়ে তোলে। পাহাড়ি এলাকায় যে মানুষগুলো থাকে তাদের জীবনযাত্রা যেরকম, তুমি নিশ্চয়ই সমভূমিতে যেসব মানুষ বসবাস করে তাদের জীবনযাত্রা সেই একই রকম তুমি কখনোই দেখতে পাবে না। তো মালভূমিতে যারা বাস করে তাদের জীবনযাত্রা হবে আর এক রকম। তো এই যে ভূমি মানুষের জীবন জীবিকা এবং অর্থনৈতিক কাজকর্ম, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে। তো আমরা এখানে কতগুলো ছবি আছে, ছবিগুলো একবার দেখে নাও তোমরা, দেখলে বুঝতে পারবে যে এক এক রকম ভূমির যে রূপ সেই হিসেবেই কিন্তু এক এক জায়গায় মানুষ এক এক রকমভাবে জীবিকা নির্বাহ করে। তো এই ছবিগুলো দেখলে আমরা সেই জিনিসটা বুঝতে পারবো। আমরা সাধারণত 3 রকম ভূমিরূপের কথা জেনেছি। একটা হচ্ছে পর্বত, একটা মালভূমি আর একটা সমভূমি। তো পর্বতের প্রভাব মানব জীবনে কীভাবে প্রভাব ফেলছে, পর্বত মানব জীবনের উপর কীভাবে প্রভাব ফেলছে সেটা আমরা দেখব। দেখো, প্রথমেই আমরা বলতে পারি, একটু পয়েন্ট করে নিয়েছি, পয়েন্টগুলো: নদীর উৎপত্তি, পর্বতেই কিন্তু নদীর সৃষ্টি হয়। কারণ উঁচু যে পর্বত সেখানে বরফ গলা জল থেকে নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকেই কিন্তু সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। তাহলে পর্বত থেকে কিন্তু নদীর উৎপত্তি হয়েছে। আবার দেখো, বৃষ্টিপাতটা কোথায় হয়? বৃষ্টিপাতটা সাধারণত পর্বতের গায়েই হয়, পর্বত গাত্রে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমে ভারতে বৃষ্টিপাত ঘটায়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বৃষ্টিপাত হয় বলেই কিন্তু শস্য শ্যামল আমাদের এই সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। তো হিমালয়ের বাধা পেয়েই কিন্তু, জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেয়ে কিন্তু বৃষ্টিপাত হয়। আবার দেখো, জলবায়ু নিয়ন্ত্রণ। তো জলবায়ু কীভাবে নিয়ন্ত্রণ করবে? পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। তাহলে এই যে পর্বতটাকে দেখছো, যে আমাদের উত্তর দিকে যে পর্বত আছে, আমাদের এই ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বতমালা রয়েছে। তো এইরকম পর্বত কী করে? বিরাট প্রাচীরের মতো বিরাট উঁচু উঁচু পর্বত হয়। তো এ কী করছে? উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকে দিতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। যদি হিমালয় না থাকতো উত্তর দিকে, তাহলে আমরা কিন্তু ঠান্ডায় জমে যেতাম। অর্থাৎ সাইবেরিয়ার যে তীব্র ঠান্ডা, সেটা কিন্তু এই হিমালয় পর্বতমালা না থাকলে ভারতের উপর দিয়ে এই ঠান্ডাটা বয়ে যেত এবং আমাদের প্রচণ্ড কষ্ট হতো। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ করে এই পর্বতমালা। আবার দেখো, পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। তাহলে নরম কাঠ পাওয়া যায় কোথায়? এই পার্বত্য অঞ্চলে। পর্বতের ঢালগুলো ভালো পশুচারণ ক্ষেত্র, তাই না? তাহলে পর্বতের ঢালগুলোই কেন? কারণ সেখানে পশুদের উপযুক্ত খাদ্য পাওয়া যায়, অর্থাৎ নানা রকম ঘাস বা এইসব জিনিস জন্মায়। আবার পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাস করা সম্ভব হয়। জলবিদ্যুৎ উৎপাদন হয় তো এখানে। পার্বত্য অঞ্চলে যে নদীগুলো, সেগুলোর খরস্রোত, অর্থাৎ প্রচণ্ড স্রোত। তো এইসব নদীগুলোই কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। এটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। এগুলো কিন্তু এক একটা পয়েন্ট করে লিখতে পারলে সবচেয়ে ভালো হয়। পর্বতের প্রভাব, পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো তাহলে জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়। এরপর দেখো, কাঁচামালের প্রাচুর্য। এখানে কিন্তু প্রচুর কাঁচামাল বলতে কোনো যে কোনো খনিজ পদার্থ, কাঁচামাল বলতে খনিজ পদার্থ বলা যেতে পারে, বা এই যে কাঠ পাওয়া যায়, এগুলো কাঁচামালের মধ্যেই পড়ে। তো এই
কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। আর পর্বতের শিলা, পর্বতের যে বড় বড় যে পাথর বা শিলা, বড় ছোট পাথর সবই কিন্তু ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবেও ব্যবহার করা হয়। আর পর্যটন শিল্প, এটা খুব ভালো শিল্প কিন্তু পর্যটন শিল্প। আমরা ঘুরতে গেলে কিন্তু সেই জায়গায় পার্বত্য অঞ্চলে আমরা কিন্তু ঘুরতে যাই, সেখানকার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে। যেমন দার্জিলিং, উটি, সিমলা, এসব জায়গায় কে না যেতে চাই বলো? তাহলে পর্যটন শিল্প এইসব জায়গায় গড়ে ওঠে। এবারে আমরা দেখব মানব জীবনে মালভূমির প্রভাবটা। তো মালভূমি দেখো, মালভূমির প্রভাব কি কি? বেশিরভাগ বড় বড় মালভূমিগুলো প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। তাহলে বড় যে মালভূমি সেগুলো কোথায় অবস্থিত? শুষ্ক অঞ্চলে। বৃষ্টিপাত কম, তো বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিরাট বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। তাহলে যেহেতু শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত সেই জন্য এখানে বৃষ্টিপাত কম, এই জন্য ঘাস হয়। তৃণভূমি হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমিতে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। তাহলে এখানে জলবায়ুর প্রভাবের জন্য এখানে পশুচারণ করা যায়। এবার দেখো খনিজ সম্পদের ভাণ্ডার। তো মালভূমিগুলো সাধারণত খনিজ সম্পদের ভাণ্ডার। মালভূমি, বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। যেমন দেখো ছোটনাগপুরের মালভূমি, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় এই ছোটনাগপুরের মালভূমিকে। এই মালভূমি অঞ্চলে কিন্তু চাষবাস বা কৃষিকাজ কিন্তু খুব একটা ভালো হয় না। যেহেতু মালভূমি অঞ্চল, যেহেতু রুক্ষ পরিবেশ, সেই জন্য কিন্তু বৃষ্টিপাতও কম হয়। তাহলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়। তাহলে সেই হিসেবে মানব জীবনে মালভূমির প্রভাব বলতে সেইখানে কিন্তু চাষবাস কম করা যায়। সেখানে সাধারণত এই যে খনিজ সম্পদের উপরই বেশি মানুষ নির্ভর করে থাকে। এইবারে আমরা দেখব মানব জীবনের সমভূমির প্রভাব। তাহলে সমভূমির প্রভাব কীরকম দেখো, পৃথিবীর বেশিরভাগ সমভূমি কোথায়? পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, তাই না? পৃথিবীর বেশিরভাগ সমভূমি কিন্তু নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ায় সমভূমি অঞ্চলগুলোই পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল। অর্থাৎ উর্বর অঞ্চল হলে এখানে চাষবাস করার সবচেয়ে সুবিধা বেশি, যার জন্য কিন্তু এই নদীর পলিগঠিত সমভূমি অঞ্চলে একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা কোথায় গড়ে উঠেছে? এই সমভূমিগুলিতেই। কারণ এখানে চাষবাস বা কৃষিকাজ করার উপযুক্ত জায়গা পাওয়া যায়, আর মাটি প্রচণ্ড উর্বর। তো সেই জন্যই এখানকার এই নদীগঠিত সমভূমি অঞ্চলে কিন্তু নদীকেন্দ্রিক সভ্যতাগুলি, প্রাচীনকালের যে নদীকেন্দ্রিক সভ্যতা সেগুলো কিন্তু এই নদীগঠিত সমভূমি অঞ্চলে গড়ে উঠেছিল। আর দেখো জনবসতির ওপর প্রভাব কীরকম, লোকবসতি বা জনবসতির উপর কীরকম প্রভাব পড়ছে। বর্তমানেও বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই কিন্তু সমভূমি অঞ্চলে অবস্থিত। তাই বেশিরভাগ মানুষই কিন্তু সমতল ভূমি বা সমভূমিতেই বসবাস করতে চায়। কারণ হচ্ছে বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় সেখানে কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা, বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলোকে পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে লোকবসতির উপর প্রভাব পড়ছে, কারণ সবাই সমভূমি অঞ্চলে বসবাস করতে চায়। তার কারণগুলো এখানে ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায়, সেই জন্য সমভূমির ওপর লোকবসতির প্রভাবটা বেশি পড়ে।